মানুষ একে অপরের সাথে কথা বলে, এটার মধ্যে কোনো বিশেষ ব্যাপার নেই। কিন্তু আপনি কি জানেন যে গাছপালাও নিজেদের মধ্যে কথা বলে? আর জল আসলে একটা জীবিত জিনিস। আপনি কি এটা জানেন? এইসব জিনিস স্কুলে পড়ানো হয় না, কিন্তু এই ভিডিওতে আপনি এরকমই ইন্টারেস্টিং জিনিসকে জানতে চলেছেন। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। ছোটবেলায় আমরা সবাই পড়েছি যে এই দুনিয়াতে দু রকমের জিনিস রয়েছে, সজীব এবং নির্জীব। আপনার এই মোবাইলটা তো নির্জীব, কিন্তু যেমনটা আপনারা জানেন যে গাছ আসলে সজীব। গাছপালা যে সজীব এই ফ্যাক্টটা তো ঠিক আছে, কিন্তু গাছপালা নিজেদের মধ্যে কথা বলে এটা ঠিক বিশ্বাস করতে পারলাম না, তাই তো? গাছপালা একে অপরের সাথে কথা বলে এটা তো ঠিক আছে, কিন্তু প্রশ্নটা তো এটা যে কোনো জীবিত প্রাণীর মতো গাছপালার মধ্যেও কি ফিলিংস রয়েছে? গাছপালার মধ্যেও কি ভাবনা রয়েছে? গাছপালারও কি আঘাত লাগে? একটা ভীষণই বড় ফরেস্ট এক্সপেরিমেন্ট অর্থাৎ জঙ্গলের সায়েন্টিফিক রিসার্চে সায়েন্টিস্টরা এটা জানতে পারেন যে গাছপালার মধ্যেও ভীষণই আশ্চর্যজনকভাবে সোশ্যাল অর্থাৎ সামাজিক স্কিলস রয়েছে। ওরা একে অপরের সাথে ডিসকাশন করতে থাকে, আর সেটাও সবসময়ই। জঙ্গলের মধ্যে দিয়ে যখন আপনি হেঁটে যান তখন পায়ের ঠিক নিচে লক্ষ লক্ষ গাছের শিকড়ের মধ্যে কথা চলতে থাকে, কিন্তু আপনি এই বিষয়টা একেবারেই বুঝতে পারেন না। আপনি এই কথাবার্তার একটা শব্দও শুনতে পান না, কারণ গাছপালা নিজেদের সাথে ভাষার মাধ্যমে কথা বলে না, বরং এরা একটা জিনিসের সাহায্যে কথা বলে থাকে, যেটাকে ইলেকট্রিক্যাল ইম্পালস বলা হয়। গাছের যে শিকড় রয়েছে ওগুলোর সাহায্যেই এই ইলেকট্রিক্যাল ইম্পালস অর্থাৎ এই সিগন্যাল ট্রান্সফার হয়ে থাকে। যেমন ইন্টারনেটে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পর্যন্ত ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, ঠিক একইভাবে গাছপালার মধ্যেও একটা কানেকশন রয়েছে। প্রত্যেক গাছের নিচে মাটির মধ্যে ওই গাছের শিকড় অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে। প্রত্যেকটি গাছের শিকড় কম করে ততটা তো অবশ্যই ছড়িয়ে থাকে যতটা ওই গাছটির হাইট হয়ে থাকে। ধীরে ধীরে যখন শিকড় বড় হতে থাকে তখন একটা গাছের শিকড় পাশের গাছের শিকড়ের সাথে কানেক্ট হয়ে যায়। উপর থেকে দেখলে এটা মনে হয় যে সমস্ত গাছই আলাদা আলাদা রয়েছে, কিন্তু এরা ভিতরে ভিতরে সবসময় কানেক্টেড থাকে। আরও একটা কথা শুনলে আপনি অবাক হবেন যে একটা গাছ শুধু তার পাশের গাছটার সাথেই নয়, বরং একটা গাছ তার থেকে 200 মিটার দূরে অবস্থিত গাছের সাথেও কথা বলতে পারে আর নিজের মেসেজকে পৌঁছাতে পারে। আর এটা কোনো গাছ আসলে কি করে করে? কোনো গাছ এটা ঠিক সেভাবেই করে যেভাবে ক্লাস চলার সময় কোনো কপি ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে ট্রান্সফার করা হয়। অর্থাৎ যদি এই গাছটি এই দূরের গাছটিকে নিজের শিকড়ের সাহায্যে কোনো মেসেজ পাঠাতে চায়, তাহলে এই গাছটা তার পাশের গাছটাকে সেই মেসেজ পাঠায়, আর তারপর দ্বিতীয় গাছটা তৃতীয় গাছটাকে সেই মেসেজ পাঠাবে, আর এভাবে চলতে চলতে ওই মেসেজটা অনেক দূরের গাছে পৌঁছে যায়। আর কোনো গাছ সেটা যত দূরেই থাক না কেন সমস্ত মেসেজ তার কাছে ঠিকই পৌঁছে যায়। যদি এই লজিক দিয়ে দেখেন তাহলে ফ্যাক্ট এটাই দাঁড়ায় যে সমস্ত গাছ একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, আর পুরো জঙ্গলও একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। পুরো জঙ্গল একটা লিভিং বিংয়ের মতো কাজ করে থাকে। আপনার মনে এই প্রশ্নটাও হয়তো আসছে যে গাছপালা নিজেদের মধ্যে আসলে কি কথা বলে। তো বৈজ্ঞানিকেরা যতটা জানতে পেরেছেন সেই হিসাব অনুযায়ী এরা যে সমস্ত কথা নিজেদের মধ্যে বলে থাকে তার মধ্যে বেশিরভাগ কথা সারভাইভাল অর্থাৎ জীবিত থাকার সাথে রিলেটেড হয়ে থাকে। এরা আসলে খাবারকে শেয়ার করার জন্য নিজেদের মধ্যে কথা বলে, যেমন বন্ধু আমাকে জল পাঠাও, ঠিক আছে বন্ধু তুমি কিছুটা কার্বন পাঠিয়ে দাও তো আমার শিকড়ে। এরকম যখন একটা গাছের কাছে জরুরি জিনিসপত্র কমে যায়, যেমন ওয়াটার, কার্বন আর বাকি জরুরি কেমিক্যাল, তখন ওরা অন্য গাছকে মেসেজ পাঠাতে থাকে। আর বেশিরভাগ কেসে যে গাছটার কোনো জিনিসের দরকার হয় তার সব থেকে কাছে যে গাছটা রয়েছে সেই গাছটাই তাকে জরুরি জিনিসপত্র প্রদান করে থাকে। জল এবং জরুরি কেমিক্যালস জমির ভিতরে অবস্থিত রুটস অর্থাৎ শিকড়ের সাহায্যে একটা গাছ থেকে
অন্য গাছে পৌঁছে যায়। অর্থাৎ গাছের রুটস অর্থাৎ শিকড় শুধুমাত্র মেসেজ ট্রান্সফার করার জন্য হয় না, বরং যে সমস্ত ফিজিক্যাল এলিমেন্ট রয়েছে যেমন জল এবং রসায়ন, সেগুলোও এই শিকড়ের সাহায্যে ট্রান্সফার হয়ে থাকে। জঙ্গলের সমস্ত গাছ একে অপরকে সাহায্য করে থাকে। গাছের এই আশ্চর্যজনক দুনিয়া আমাদের কাছে অজানা, আর আপনাদের মধ্যে খুবই কম মানুষ এই শকিং ফ্যাক্টটি জানেন। আপনি কি এই ফ্যাক্টটা জানেন যে জঙ্গলে যদি কোনো এমন গাছ থাকে যে গাছটিতে সূর্যের আলো পৌঁছায় না, যেটা গাছের জন্য ভীষণই জরুরি, তখন অন্যান্য সমস্ত গাছগুলো নিজেদের ডালপালাগুলোকে সরিয়ে দেয় আর নিজেদের ডালপালাগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করে দেয় যাতে সূর্যের আলো ওই গাছটিতে পৌঁছাতে পারে। এই ফ্যাক্ট থেকে এটা জানা যায় যে গাছপালাদের নিজেদের মধ্যে কত ভালোবাসা রয়েছে। আপনি কি আরও একটা ফ্যাক্ট জানেন যে গাছপালা দিনকে গুনতে পারে? হ্যাঁ, কখন ফুল ফোটাতে হবে, কখন পাতা ঝরবে, এই সব কিছুর ব্যাপারে গাছপালা খুব ভালোভাবেই জানে। কতবার সূর্যোদয় হচ্ছে, কতটা সময় ধরে সূর্যোদয় হচ্ছে, কতগুলো দিন কেটে যাচ্ছে, এই সব কিছুর ব্যাপারে গাছপালা খুব ভালোভাবে জানে। একটা গাছ যে প্রথমে সূর্যোদয় এবং সূর্যাস্তের ব্যাপারে জানতে পেরেছিল, সে ওই তথ্যগুলোকে অন্যান্য গাছের সাথেও শেয়ার করেছে। আর সেটা কিভাবে? একইভাবে নিজের শিকড়ের সাহায্যে। যেমন মানুষের ক্ষেত্রে মা বাবা বাচ্চাদেরকে জরুরি জিনিসপত্র প্রদান করে, ঠিক একইভাবে যখন কোনো চারা গাছ জন্মায় তখন আশপাশে যতগুলো গাছ রয়েছে তারা ওই চারা গাছটিকে বেশি নিউট্রিয়েন্টস প্রদান করে যাতে ওই গাছটা ভালোভাবে বড় হতে পারে। সে যতই গাছপালার মুখ, নাক আর কান নাই থাকুক না কেন, এরা যেটা একে অপরের জন্য করে সেটা তো সত্যিই অ্যামেজিং। এই গাছগুলোর ভালোবাসাকে দেখে আমাদের কিছু শেখা উচিত যাতে পৃথিবীতে মনুষ্যত্ব বাড়তে পারে। কিন্তু এবারে এটার অন্ধকার দিকটাকে নিয়ে আলোচনা করব। খুবই শকিং ফ্যাক্ট এই রিসার্চে জানা গেছে, আর সেটা হলো যেমনভাবে প্রত্যেকটি মানুষের একটা পার্সোনালিটি হয়ে থাকে, ঠিক একইভাবে গাছপালারও পার্সোনালিটি হয়ে থাকে। যেমন মানুষের মধ্যে ভালো এবং খারাপ মানুষ হয়ে থাকে, ঠিক একইভাবে গাছপালার মধ্যেও ভালো এবং খারাপ ধরনের গাছ হয়ে থাকে। কিছু এমন গাছ হয়ে থাকে যারা অন্যান্য গাছেদের সাহায্য করে থাকে, আর অপরদিকে কিছু এমন গাছও রয়েছে যারা নিউট্রিয়েন্টসকে চুরি করে। কেউ যদি গাছে জল দেয় তাহলে ওই গাছটা সমস্ত জলের কোয়ান্টিটিকে নিজের দিকে টেনে নেয়, আর অন্যান্য গাছেদেরকে একটুও নিউট্রিয়েন্টস শেয়ার করে না। শুধুমাত্র ওদের নিজেদের সার্ভাইভালটাই ওদের কাছে জরুরি হয়ে থাকে। কিন্তু এরকম গাছ খুবই কম দেখা যায়। খারাপ গাছেদের থেকে ভালো গাছই পৃথিবীতে বেশি রয়েছে, আর তাই এত বড় বড় জঙ্গল এবং এত রকমের গাছপালা পৃথিবীতে এখনও রয়েছে। গাছপালা যখন একটা ফ্যামিলি গ্রুপে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে তখন ওরা আরও বেশি স্ট্রিক্ট হয়ে যায়। যেমন এই জঙ্গলটাকে দেখুন, এটা একটা ফ্যামিলি। এখানে আপনি সমস্ত গাছকে একই রকমের দেখতে পাবেন। তো এরকম যে জঙ্গলগুলো হয়ে থাকে ওদের মধ্যে এই ফিলিংটা হয়ে থাকে যে আশপাশের যে সমস্ত গাছ যেগুলো আমাদের প্রজাতির নয়, ওদেরকে আমরা আমাদের মধ্যে কিছুতেই আসতে দেব না। তাই ওরা ওই অন্য প্রজাতির গাছকে বড় হতে দেয় না, ওদের শিকড়ের জায়গায় নিজেদের শিকড়কে প্রবেশ করিয়ে দেয়, আর অনেক দূর পর্যন্ত নিজেদের এম্পায়ার বানাতে থাকে। এখনো পর্যন্ত আপনি শুধু রিয়েল ফ্যাক্টসকেই জানলেন, কিন্তু যদি থিওরিজের কথা বলি তো কিছু বৈজ্ঞানিকের থিওরি এটাও বলে যে গাছপালার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হয়ে থাকে, আর গাছপালার স্মৃতিশক্তিও হয়ে থাকে, অর্থাৎ গাছপালা কিছুটা ইন্টেলিজেন্টও হয়ে থাকে। এই কথাটা একটা থিওরি, কিন্তু যদি গভীরে অধ্যয়ন করা হয় তাহলে এটা জানা যায় যে গাছপালা অনেক বেশি ইন্টেলিজেন্ট তো নয়, কিন্তু কিছুটা ইন্টেলিজেন্ট তো এরা অবশ্যই হয়ে থাকে। কারণ খাবার শেয়ার করা, নিজের এম্পায়ারের সৃষ্টি করা, এইসব দেখে তো এটাই মনে হয় যে এদের মধ্যে ব্রেন পাওয়ার তো অবশ্যই রয়েছে। গাছপালার ব্যাপারে তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন যে পুরো সমুদ্রই একটা লিভিং অর্গানিজম, অর্থাৎ একটা জীবিত প্রাণী? এবারে হয়তো অনেকেই বলবেন যে তাহলে সমুদ্রের মুখ কোথায়, চোখ কোথায়? আসলে সমুদ্র সেই জন্যই জীবিত কারণ ওয়াটার অর্থাৎ জল আসলে জীবিত। ডক্টর মাসারো এমোটোর এক্সপেরিমেন্টের ব্যাপারে কি আপনি জানেন? একটা গ্লাসে রাখা জলকে যদি আপনি আই লাভ ইউ বলেন আর ওটার ক্রিস্টালিক ফর্মকে যদি আপনি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে ওটা কিছুটা এরকম ফর্ম বানিয়ে থাকে, আর যদি আপনি জলকে কিছু খারাপ কথা বলেন তখন ওটা কিছুটা এরকম ফর্ম বানিয়ে থাকে। জল নিজের সিমেট্রিকে সবসময় বদলাতে থাকে আর প্রত্যেকবার এরকমই হয়ে থাকে।
তো এটা আমাদেরকে কি বলে থাকে? এটা আমাদেরকে এটাই বলে যে হয়তো জলের মধ্যেও অ্যাওয়ারনেস থাকতে পারে। জলের সামনে যদি আপনি কিছু বলেন তখন তো এটা রিয়্যাক্ট করেই, কিন্তু আশপাশে কীরকম মিউজিক বাজানো হচ্ছে আর আশপাশের সিচুয়েশান কীরকম সেটাতেও এটা রিয়্যাক্ট করে। এটাও একটা ফ্যাক্ট যে পৃথিবীতে জীবনের সৃষ্টি জল থেকেই হয়েছে। তাহলে আমরা সকলেই জলের বংশধর। জল যে জীবিত এই কথাটা বেশিরভাগ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, কারণ এটার জন্য আপনাকে আপনার মাইন্ডকে ওপেন রাখতে হবে, মানতে হবে যে হ্যাঁ এরকমও কিছু হতে পারে। এক্সপ্যান্ড ইওর মাইন্ড, তবেই আপনি সায়েন্সেরও বিয়ন্ডে যেতে পারবেন। কারণ এরকম অনেক জিনিসই রয়েছে যেগুলোকে বিজ্ঞান অনেক বছর পরে ডিসকভার করবে। মানুষের মস্তিষ্কের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মাথায় কোটি কোটি নিউরনস রয়েছে, আর ওগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, অর্থাৎ ইলেকট্রিকের সাহায্যে এটা কাজ করে থাকে। কিছুটা এরকম নেটওয়ার্ক আপনার মস্তিষ্কে হয়ে থাকে, আর সেরকমই নেটওয়ার্ক সমুদ্রের ভিতরেও হয়ে থাকে। সায়েন্টিস্টরা এটা জানতে পেরেছেন যে সমুদ্রের মধ্যে ব্যাকটেরিয়াল ন্যানোওয়্যার্স নামের অনেক এলিমেন্টস রয়েছে, যেটার নেটওয়ার্ক সমুদ্রের মধ্যে ঠিক তেমনভাবেই ছড়িয়ে রয়েছে যেমনভাবে আমাদের ব্রেনে নিউরনের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। তো এটা থেকে আমরা একটা ইঙ্গিত পেয়ে থাকি যে সমুদ্রেও হয়তো কোনো রকমের ইন্টেলিজেন্স রয়েছে। জল জীবিত এই ফ্যাক্টে যদি আমরা আরও গভীরে যাই তাহলে এমন থিওরিজ সামনে আসে যে জলের মধ্যে মেমোরিও হয়ে থাকে, অর্থাৎ জল কোনো জিনিসকে মনেও রাখতে পারে, যেটাকে ওয়াটার মেমোরিও বলা হয়। আর উইকিপিডিয়াতে আপনি এটার ব্যাপারে অনেক কিছু পড়তেও পারেন। জলকে আই লাভ ইউ বললে ওটার ফর্ম বদলে যাওয়া, সমুদ্রে নিউরন নেটওয়ার্কসের উপস্থিতি, গাছপালার মধ্যে ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো একটা উড ওয়াইড ওয়েবের উপস্থিতি, এই সব কিছু আমাদেরকে এটাই বলে থাকে যে সায়েন্স এখনও অনেক পিছিয়ে রয়েছে, আর এরকম অনেক জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনও বুঝতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।